বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর নবম অধ্যায় বর্তনী ও চল তড়িৎ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। দেখো, এই অধ্যায়টি শুরু করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে চার্জ বা আধান কাকে বলা হয়। চার্জ বা আধানের সংজ্ঞা হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের, দেখো পদার্থ সৃষ্টি হয়েছে যে কণিকা সমূহের মাধ্যমে, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এইগুলো হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা। তো এর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলা হয় বা চার্জ বলা হয়। মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম মানে কি? মনে করো আমরা মৌলিক এবং বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম বলতে ওই ধর্মকে বুঝি যা একজনের ভিতরে আছে আর একজনের ভিতরে নাই। সাপোজ তুমি এবং তোমার বন্ধু, তাই না? তো যদি তুমি বলো তোমার এবং তোমার বৈশিষ্ট্য এবং তোমার বন্ধুর বৈশিষ্ট্য কেমন, তুমি যদি বলো যে তোমার হাত আছে, তোমার বন্ধুর হাত আছে, তোমার মাথা আছে, তোমার বন্ধুর মাথা আছে, এগুলা কিন্তু বৈশিষ্ট্যমূলক ধর্ম না বা মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম না। তাহলে মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম কোনটা? যে ধর্ম দ্বারা তোমাকে এবং তোমার বন্ধুকে আলাদা করে চেনা যাবে। যেমন তোমার কণ্ঠস্বর একরকম, তোমার বন্ধুর কণ্ঠস্বর অন্যরকম, এগুলোকে বলা হয় মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম। তো এরকম ভাবে ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, ওটাকে বলা হয় চার্জ বা আধান। ঠিক আছে? এই চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের বা ছোট হাতের দ্বারা, এবং এর একক হচ্ছে কুলম্ব। কুলম্বের একক প্রকাশ করা হয় সি দ্বারা। ঠিক আছে, সি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো বৈশিষ্ট্য, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক আর প্রোটনের চার্জ হচ্ছে কি ধনাত্মক চার্জ, এবং নিউটনের কোনো আধান নাই, এটাকে আধান নিরপেক্ষ কণিকা বলা হয়। এখন দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, নিউটনের কোনো চার্জ নাই। ইলেকট্রনের মান মানে যে আধানের মান কত, -1.6 × 10⁻⁹ কুলম্ব। আর প্রোটনের ক্ষেত্রে কি হবে, একই মান থাকবে, তবে মাইনাসের জায়গায় প্লাস হবে। পরীক্ষায় তোমাদের খ নাম্বার আসতে পারে, সৃজনশীলের খতে অথবা এসকিউতে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে এরকম একটা আসতে পারে যে 10 কুলম্ব বলতে কি বোঝায়? যে পরিমাণ আধান 1 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার হারে প্রবাহিত হয় তাকে 10 কুলম্ব বলা হয়। তো এখানে দেখো 10 কুলম্বের জায়গায় যদি থাকে 20 কুলম্ব, তাহলে সব জায়গায় সেম রেখে এখানে 20 দিয়ে দিবা, এখানেও 20 দিয়ে দিবা, এখানে যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটা পরিবর্তন করে দিবা। এরপর দেখো তড়িৎ প্রবাহ কাকে বলা হয়? কোন পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। মানে কোন পরিবাহকের যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে, পরিবাহকটা কি? এই যে এখানে শব্দটা দেখো, পরিবাহক, পরিবাহক হচ্ছে তার, তার ওই যে কারেন্টের যে তার, এটা একটা পরিবাহক। আরো অনেক, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আমরা মানুষের ভিতর দিয়েও তো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাহলে মানুষও একটা পরিবাহী। ঠিক আছে? এরকম পরিবাহীর মনে করো এ প্রান্ত থেকে বি প্রান্ত একটা পরিবাহী, এখান থেকে এ থেকে বিতে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হবে, তাহলে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে? কিউ/টি। ওই যে এটা আছে সেই ঐকিক নিয়মে, ঠিক আছে, কিউ/টি। এটাকেই বলা হবে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই সমান কত হবে? কিউ/টি। এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, কিউ হচ্ছে মোট আধান, এর একক হচ্ছে কুলম্ব, এবং টি হচ্ছে সময়। ঠিক আছে, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। এখন এই যে তড়িৎ প্রবাহ, এর একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষায় তোমার আসতে পারে খ নম্বরে সিকিউ, যেটা খ নম্বর অথবা এসকিউতে আসতে পারে, 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, 10A বলতে কি বোঝায়? কোন পরিবাহকের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 কুলম্ব পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, এটা আমরা বুঝতে পারি যদি 10 অ্যাম্পিয়ার হয়। যদি 20 অ্যাম্পিয়ার হয় তাহলে 20 কুলম্ব, 30 অ্যাম্পিয়ার হলে 30 কুলম্ব, এরকম। তড়িৎ বিভব পার্থক্য কাকে বলা হয়? প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। ঠিক আছে, বিভব পার্থক্য বলা হয়। এটা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। আচ্ছা, যেমন দেখো এখানে মনে করো একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রে এখান থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে এখানে নিয়ে আসলাম, অথবা মনে করো এই যে এ প্রান্ত, এখান থেকে এই প্রান্তে 1 কুলম্ব ধনাত্মক আধানকে সরিয়ে নিলাম। সরিয়ে নিতে যতটুকু কাজ করতে হবে, ঠিক আছে, সেটাকে বলা হয় তড়িৎ বিভব পার্থক্য। আচ্ছা,
তো এখন তড়িৎ বিভব পার্থক্য এটা আছে ভি দ্বারা প্রকাশ করা, ভি সমান ডব্লিউ বাই কিউ, ডব্লিউ ভাগ কিউ। এখন এই যে ভিটা কি, তড়িৎ বিভব পার্থক্য, যেটার একক হচ্ছে ভোল্ট, ভি দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ হচ্ছে কাজ, আর কিউ হচ্ছে আধান, যেটার একক হচ্ছে কুলম্ব। আচ্ছা, এখন এই বিভব পার্থক্যের একক কি? বিভব পার্থক্যের একক হচ্ছে এই ভোল্ট, ভি। ঠিক আছে, এখন পরীক্ষায় আসতে পারে যে 10 ভোল্ট বলতে কি বোঝায়, বা 20 ভোল্ট 30 ভোল্ট বলতে কি বোঝায়। প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে 10 জুল কাজ সম্পন্ন হলে ওই দুই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য 10 ভোল্ট বলা হয়। আবার যদি এখানে 20 ভোল্ট বলতো, তাহলে আমরা এখানে এই সংখ্যার জায়গায় 20 দিয়ে দিতাম, এখানেও 20 দিয়ে দিতাম, মানে 20 দিয়ে দিতাম, তাই না? এইভাবে। এখন দেখো তড়িৎ প্রবাহ কাকে বলা হয়। তড়িৎ প্রবাহ তো আমরা আলোচনা করলাম। এখন তড়িৎ প্রবাহ দুই রকমের, অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা ডিসি যেটাকে বলা হয়, ফুল নেম হচ্ছে ডিরেক্ট কারেন্ট। আর পর্যায়বৃত্ত বা পরিবর্তী প্রবাহ বা এসি মানে অল্টারনেটিভ কারেন্ট, এই দুই রকমের। এখন কোনটার মানটা কি আর কি, কোনটা কি, দুটার মধ্যে পার্থক্য বুঝলে আমরা এটা বুঝতে পারবো। দেখো, ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। ডিসি কারেন্ট হচ্ছে যেটার দিক পরিবর্তন হয় না, সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় ডিসি কারেন্ট। আর পর্যায়বৃত্ত প্রবাহ যেটা দিক পরিবর্তিত হয়, সময়ের সাথে সাথে প্রবাহের দিক পাল্টে যায়, তখন এটাকে পর্যায়বৃত্ত প্রবাহ বলা হয়। পরীক্ষায় তোমাদের এরকম পার্থক্য আসতে পারে, পার্থক্য আসলে এই চারটা লিখে দিবা। উৎস হচ্ছে ডিসি কারেন্টের উৎস ব্যাটারি, তারপরে সোলার সেল, হ্যাঁ সেল ইত্যাদি, এগুলা মানে যেরকম সৌরবিদ্যুৎ থেকে আমরা যে কারেন্টটা পাই ওটা কিন্তু ডিসি কারেন্ট। আবার এসি কারেন্ট হচ্ছে বিদ্যুৎ জেনারেটর, পাওয়ার প্লান্ট যেটা, ঠিক আছে, এখানে আমাদের যে ফ্যান ট্যান যেগুলো চলে বাসায়, এগুলো হচ্ছে এসি কারেন্ট। প্রয়োগ ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইস, তারপরে চার্জিং ব্যাটারি, দেখো যে রিমোটের যে ব্যাটারি থাকে, তারপরে মোবাইলের যে ব্যাটারি, এগুলো সব ডিসি কারেন্ট। আর এসি কারেন্ট হচ্ছে ঘর বাড়ি, তারপরে কারখানা, অফিসে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই যে কারেন্টের মাধ্যমে আমরা কি করি, টিভি, ফ্রিজ, তারপরে লাইট, এরপর ফ্যান, এগুলো চালাই, এগুলো হচ্ছে এসি কারেন্ট। আর তরঙ্গ রূপ হচ্ছে ধ্রুবক মান, মানে সমপর্যায়ে থাকে, কোনো পরিবর্তন হয় না, পালাক্রমে পরিবর্তন হয়। বিষয়টা এরকম কি, দেখো তরঙ্গাকার যদি হয়, আমরা যদি একটা চিত্র দেখি, দেখ চিত্রটা এরকম একদম এইভাবে, আর এটা চিত্র কেমন, এরকম উপরে যায় নিচে আসে, এইভাবে যেতে থাকে, এটা আছে। এখন দেখো রোধ, এই যে রোধ কাকে বলা হয়। রোধ জিনিসটা কি? রোধ মানে বাধা। কিসের বাধা? পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধা সৃষ্টি হয় তাকে রোধ বলা হয়। মানে দেখো একটা পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীর মধ্যে এখানে এই যে কতগুলো অনুপরমাণু থাকে, একটার সাথে একটা ধাক্কা খায়, বাধা পায়। ইলেকট্রন যখন ট্রান্সফার হতে যায়, মানে বিদ্যুৎ প্রবাহিত হতে যায়, তখন ওই অনুপরমাণুর সাথে বাধা সৃষ্টি হয়। বাধা সৃষ্টির কারণেই রোধ, মানে কারেন্টটা যাইতে পারে না, তড়িৎ ভালোভাবে প্রবাহিত হতে পারে না, ওটাকেই বলা হয় বাধা। ঠিক আছে, এবং এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। রোধের একক হচ্ছে ওহম, এটা হচ্ছে ওহম। দেখছো এই চিহ্নটা কিভাবে দিবা, এই যে এরকম দিয়ে এইভাবে দিবা, ঠিক আছে, এটা হচ্ছে ওহম বলা হয়। কি বলা হয়? ওহম। বিজ্ঞানী জর্জ সাইমন ওহমের সূত্র, মানে নাম অনুসারে এটাকে ওহম বলা হয়। ঠিক আছে, এখন 1 ওহম বলতে কি বোঝায়? কোন পরিবাহীর দুই প্রান্তের তড়িৎ বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহী রোধ হবে 1 ওহম। সেরকম 10 ওহম, 20 ওহম, 30 ওহম এরকম আসতে পারে। এখন দেখো ওহমের সূত্র, ওহমস ল। সূত্রটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক, এটাই বলতেছে। আচ্ছা, তো এটা প্রণেতা মানে কি, এই সূত্রটা কে আবিষ্কার করেছেন? জর্জ সাইমন ওহম। তার মৃত্যু এবং জন্মসাল দেখো 1789 সালে জন্মগ্রহণ করেন, 1854 সালে তিনি মৃত্যুবরণ করেন। দেখো এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতেছি যে যদি বিভব পার্থক্য বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে, মানে ভি সমানুপাতিক আই, তাই না? একটা বাড়লে আরেকটা বেশি হবে। তাহলে দেখো ভি সমানুপাতিক আই, সমানুপাতিক মানে কি, এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটা কমবে। বা এই ভি দেখো সমানুপাতিক চিহ্নের পরিবর্তে এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি, তখনই ইউজ করতে পারবো যখন আমরা একটা ধ্রুবক সংখ্যা ব্যবহার করব। সেই ধ্রুবকটা কি? সেটা হচ্ছে আর। এই আরটা কি ছিল মনে বলতো? রোধ। এটাকে রোধ বলা হয়, তাই না? একটু আগে দেখলাম। এখন ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে ওহম রোধ। আচ্ছা, এখন দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে এরকম। একটি পরিবাহকের দুই প্রান্তে 12 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে এতে
3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। তো পরিবাহক রোধ কত হবে? দেখো এখানে ভি সমান কত, 12 ওহম, 12 ভোল্ট। আই সমান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। সূত্র অনুসারে আমরা আর সমান কি জানি? দেখো আর সমান কি, আর সমান হচ্ছে ভি ভাগ আই। তো ভির মান কত এখানে 12, আর আই এর মান হচ্ছে 3, ভাগ করলে কত 4 ওহম, 4 ওহম এইভাবে, ঠিক আছে এরকম। তারপরে দেখো 2 নম্বরটা, এখানে একটি রোধের মান 5 ওহম, এতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, বিভব পার্থক্য কত হবে? মানে এখানে আর এর মান দেওয়া আছে এবং আই এর মান দেওয়া আছে। তো আমরা জানি ভি সমান হচ্ছে আই আর, তো আই এবং আর গুণ করে দিলাম, এই যে 10 হয়ে গেল, 5 দুগুণ 10। তারপর 3 নাম্বার, একটি বিদ্যুৎ সরবরাহ লাইনে 24 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ হয়েছে এবং রোধ হচ্ছে 8 ওহম, তো তড়িৎ প্রবাহ কত হবে? তো ভি সমান হচ্ছে 24 ভোল্ট, আর সমান হচ্ছে 8 ওহম, ঠিক আছে। এখন আমাদের আই এর মান বের করতে হবে, আই সমান ভি বাই আর। তো দেখো ভির মান হচ্ছে 24 আর 8 হচ্ছে আর এর মান, ভাগ করলে কত হয় 3 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে সূত্র, এইগুলো কিন্তু আসবে, এই সূত্র ইউজ করে এরকম ম্যাথ আসবে পরীক্ষায়, এইভাবে করতে হবে। এখন দেখো তড়িৎ বর্তনী কাকে বলা হয়? ইলেকট্রিক সার্কিট। সার্কিট হচ্ছে যখন তড়িৎ উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোধ, যন্ত্র এবং উপকরণের সঙ্গে সংযুক্ত করে একটা কি তৈরি করা, সম্পূর্ণ পথ তৈরি করা হয়, তাকে কি বলা হয়? তড়িৎ বর্তনী। মানে আমরা যদি সহজ কথায় বলতে চাই তাহলে বিদ্যুৎ বা কারেন্ট যে পথ দিয়ে চলাচল করে, বা অর্থাৎ তড়িৎ যে পথ চলাচল করতে পারে তাকে বলা হয় কি বলা হয়? তড়িৎ বিভব বলা, বর্তনী বলা হয়। দেখো তড়িৎ বর্তনী দুই রকমের, শ্রেণী বর্তনী এবং সমান্তরাল সংযোগ বা বর্তনী। এখন দেখো শ্রেণী বর্তনী কাকে বলা হয়? দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখছো এই চিত্রে? এখানে দেখো একটা অ্যামিটার যুক্ত করা হয়েছে, অ্যামিটার, এই যে এর মাইনাস প্রান্ত এখানে, প্লাস প্রান্ত এখানে, দেখো। আবার এখানে একটা বাল্ব আছে, বাল্বের, এই বাল্বের এখানে আছে পজিটিভ প্রান্ত, ঠিক আছে, পজিটিভ প্রান্ত এখানে আছে, নেগেটিভ প্রান্ত এই পাশে, ঠিক আছে। আবার এই বাল্বটার পজিটিভ প্রান্ত এই পাশে, নেগেটিভ প্রান্ত এই পাশে, এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখানে হবে প্লাস, হবে এখানে হবে মাইনাস, ঠিক আছে এরকম। দেখো এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। এখন দেখো অথবা এইখানে যে কোষ হিসাবে এখানে দেখো পজিটিভ দেওয়া আছে, এখানে নেগেটিভ দেওয়া আছে, তা সেইভাবে আমরা একটু উল্টায় দিই, উল্টে যাবে আর কি। কিরকম হবে? তাহলে এখানে যেহেতু এটা প্লাস, তাহলে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। দেখো একটা, এটা যদি একটা বাল্ব হয়, প্রথম বাল্বটার পজিটিভ প্রান্ত এক পাশে আর এটার নেগেটিভ প্রান্ত আর এক পাশে, এই যে নেগেটিভ প্রান্তের পাশেই আর একটা পজিটিভ প্রান্ত শুরু হয়েছে, দেখছো এরকম, ঠিক আছে না? আবার এটার পজিটিভ প্রান্ত এক পাশে, নেগেটিভ প্রান্তের পাশে এই যে অ্যামিটারের পজিটিভ প্রান্তটা শুরু হয়েছে, দেখছো একটার প্লাস আর একটা এরকম মাইনাস। তো এইভাবে যদি একটার পর একটা, মানে একটা শুরু হয়েছে আর একটা শেষ হয়েছে, তাই না? একটা দেখো এটা শেষ যখন, তখন এটা শুরু হয়েছে, মানে এই জায়গায় সাথে এটা শুরু হয়েছে, শেষ হয়েছে আর কি, তার দ্বিতীয়টা শুরু হয়েছে এখানে। এইভাবে একটার পর একটা যদি লাগানো থাকে তখন এই সংযোগটাকে শ্রেণী সংযোগ বলা হয়। আর সমান্তরাল সংযোগ কাকে বলা হয়? সমান্তরাল সংযোগ আছে দেখো সবগুলোরই, এটার পজিটিভ প্রান্ত এই পাশে, এটারও পজিটিভ প্রান্ত এই পাশে, এটারও পজিটিভ প্রান্ত এই পাশে, আর এই সবগুলোরই নেগেটিভ প্রান্ত, এটারও নেগেটিভ প্রান্ত এখানে, এটারও নেগেটিভ প্রান্ত এই পাশে, এটারও নেগেটিভ প্রান্ত এক পাশে, মানে সবগুলোর পজিটিভ প্রান্ত এক পাশে থাকবে এবং নেগেটিভ প্রান্ত আর এক পাশে থাকবে। এইভাবে যে সংযোগটা দেওয়া হয় তাকে বলা হয় সমান্তরাল সংযোগ। দেখছো সব রোধ বা যন্ত্র পৃথকভাবে উৎসের সঙ্গে সংযুক্ত থাকে, যার ফলে তড়িৎ প্রবাহের একাধিক পথ থাকে, এখানে মানে একাধিক বা পথ যার যাইতে পারে। এখন দেখো শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের বর্তনীর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা কেমন? পার্থক্য হচ্ছে যেমন সংযোগের ধরন, এখানে উপকরণগুলো একটির পর একটি ক্রমান্বয়ে যুক্ত থাকে, আর এখানে প্রতিটি উপকরণ আলাদা আলাদা শাখায় সংযুক্ত থাকে। তড়িৎ প্রবাহের পথ, তো তড়িৎ প্রবাহের জন্য মাত্র একটি পথ থাকে, আর এখানে একাধিক পথ থাকতে পারে, থাকে আর কি। যন্ত্রের উপর প্রভাব, একটি যন্ত্র নষ্ট বা বন্ধ হয়ে গেলে পুরো বর্তনী বন্ধ হয়ে যায়, আর একটা বন্ধ হয়ে গেলে অন্যগুলো চলতে থাকে, কোনো বন্ধ টন্ধ হয় না। ফিউজ, তারপরে কিছু বাতি, অ্যালার্ম ইত্যাদিতে শ্রেণী বর্তনীতে ব্যবহার করা হয়। আর বাড়ির যে বিদ্যুৎ সংযোগ, আমরা দেখো লাইট চালায়, ফ্যান চালায়, ফ্রিজ চালায়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ রয়েছে, এটা হচ্ছে সমান্তরাল বর্তনী, ঠিক আছে এরকম। এখন পরীক্ষা এটা আসে, খুবই ইম্পর্টেন্ট, বাসা বাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয় কেন? অথবা পরীক্ষা আসতে পারে বাসা বাড়িতে কোনটা বেশি উপযোগী, কোন সংযোগটা বেশি উপযোগী, সমান্তরাল সংযোগ নাকি হচ্ছে শ্রেণী সংযোগ? তো
প্রতিটি যন্ত্র আলাদা আলাদা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, কারণ সমান্তরাল সংযুক্ত থাকলে একটি যন্ত্র নষ্ট হলে অন্য যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করে। সব যন্ত্র নির্দিষ্ট একই ভোল্টেজ পায়, ফলে ঠিকমতো চলে। প্রয়োজন অনুযায়ী যন্ত্র চালানো যায়। একটি শাখায় সমস্যা হলে অন্য শাখায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে। যন্ত্র শাখা আলাদা হওয়ায় মেরামত এবং রক্ষণাবেক্ষণ সহজ হয়। আচ্ছা, এরপর দেখো অ্যামিটার কাকে বলা হয়, গ্যালভানোমিটার কাকে বলা হয়, ভোল্টমিটার কাকে বলা হয়। এটা 1 নম্বর প্রশ্ন আসতে পারে ক নম্বরে। যেমন যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলা হয়। বর্তনীতে এটা শ্রেণী সংযোগে যুক্ত করা থাকে। আচ্ছা, গ্যালভানোমিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব এবং পরিমাপ নির্ণয় করা যায়, মানে তড়িৎ প্রবাহ আছে কিনা, থাকলে কতটুকু আছে এটা নির্ণয় করা যায়, যেটা দিয়ে সেটাকে গ্যালভানোমিটার বলা হয়। এটাও শ্রেণীতে সংযুক্ত করা হয়। ভোল্টমিটার যে যন্ত্রের সাথে বর্তনীতে যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয়, তবে এটা সমান্তরালে যুক্ত করা হয়। ঠিক আছে, এই তিনটার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। দেখো, যেমন অ্যামিটার কাকে বলা হয়, গ্যালভানোমিটার কি, ভোল্টমিটার কি। সংজ্ঞা দিছি, এই অ্যামিটারের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ভোল্ট। এটা বর্তনীতে শ্রেণী সংযোগ করা হয়, এটাও শ্রেণীতে, এটা সমান্তরালে। ঠিক আছে, ব্যবহার বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। খুব সূক্ষ্ম পরিমাপের জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়, আর বিভব পার্থক্য পরিমাপ করার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। ওকে, তারপর নিচে অ্যামিটার, গ্যালভানোমিটার এবং সংযোগের পদ্ধতির কারণ টেবিল আকারে দেওয়া হলো। দেখো এখানে মানে অ্যামিটারটাকে শ্রেণীতে সংযুক্ত করা হয় বর্তনীতে। কেন, পরীক্ষা যদি আসে যে অ্যামিটারকে কেন শ্রেণী সংযোগে যুক্ত করা হয়, তাহলে এরকম বলতে হবে যে তড়িৎ প্রবাহ সম্পূর্ণভাবে পরিমাপ করার জন্য সিরিজে যুক্ত করা হয়। সমান্তরাল যুক্ত করলে পরিমাপটা ভুল হয়ে যাবে। গ্যালভানোমিটারকে কেন শ্রেণীতে যুক্ত করা হয়, তড়িৎ প্রবাহের অস্তিত্ব এবং পরিমাপ সঠিকভাবে নির্ণয় করার জন্য এটাকে সিরিজে অর্থাৎ শ্রেণীতে যুক্ত করা হয়। ঠিক আছে, সমান্তরাল যুক্ত করলে সঠিকভাবে মান পাওয়া যায় না। আর বিভব পার্থক্য সরাসরি পরিমাপের জন্য সমান্তরাল যুক্ত করা হয়, সিরিজে যুক্ত করলে সঠিক বিভব পাওয়া যাবে না এটা। আচ্ছা, এখন দেখো ফিউজ কি। ফিউজ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে বর্তনীতে নেওয়া বিশেষ ব্যবস্থা। দেখো আমাদের বাসায় কিন্তু ফিউজ থাকে ইসের ভিতরে। তো ফিউজ যদি আমরা ব্যবহার না করে অতিরিক্ত কারেন্ট যে আমাদের যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ফিউজ ইউজ করা হয়। ঠিক আছে, এরকম ফিউজকে বর্তনীতে শ্রেণী সংযোগে যুক্ত করা হয়। সাধারণত 5 অ্যাম্পিয়ার থেকে 60 অ্যাম্পিয়ারের ফিউজ রয়েছে। মনে করো একটা আমাদের যে কারেন্ট আছে, তাই না, এখানে মনে করো একটা বাল্ব চালানো হবে। তো বাল্বের আগে আমি যদি এখানে কারেন্ট বিদ্যুৎ যে পাশ দিয়ে আসবে, এখান দিয়ে আমি যদি একটা ফিউজ ইউজ করি, ফিউজ ইউজ করলে এই ফিউজের মনে করো 5 অ্যাম্পিয়ারের বেশি গেলে গলে যাবে। তো এটা আমাদের এখানে যে 5 অ্যাম্পিয়ার যাইতো, এই বাল্বটাও নষ্ট হয়ে যেত। তাহলে কারেন্ট যাওয়ার সময় 5 অ্যাম্পিয়ারের বেশি যাইতে পারবে না। যদি হয় তাহলে এটা গলে যাবে, তখন এই যন্ত্রটা সেফ থাকবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই ফিউজটা ইউজ করা হয়। আচ্ছা, বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। বিদ্যুতের সঠিক ও প্রয়োজন মতো ব্যবহার নিশ্চিত করতে হবে। অপচয় রোধে সকলের সম্মিলিত সচেতনতা জরুরি। অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখা এবং শক্তি সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন অনুশীলনের কতগুলো প্রশ্ন আছে দেখো। যেমন দেখো শূন্যস্থান পূরণ। এইখানে 3টা শূন্যস্থান পূরণ আছে। দুটি ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহিত হবে। পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা কমে যাবে, কম হবে। ইলেকট্রিক কেটলির সাথে সিরিজে ফিউজ লাগলে এটি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা গলে যাবে আর কি। আচ্ছা, এবার সংক্ষিপ্ত প্রশ্ন। ওহমের সূত্রটি ব্যাখ্যা করো। ওই যে ওহমের সূত্রটি তোমরা লিখবা, লেখার পরে এই সূত্রটা একবার লিখে দেবা। এটা 2 মার্কের প্রশ্নে আসবে। সিকিউতে আসলে খ নম্বরে আসবে, আর এসকিউতে আসলে তো সরাসরি আসতে পারে। কোন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক কেমন? তো রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি বিভব পার্থক্য ধ্রুবক থাকে তাহলে কি করে, একটা বাড়লে আরেকটার মান কমে যাবে। তড়িৎ প্রবাহ রোধের সাথে কি, রোধ মানে তো বাধা। হ্যাঁ, তড়িৎ প্রবাহের বাধাটাই হচ্ছে রোধ। তার মানে তো বুঝতেছো যে বাধা যত বেশি থাকবে তাহলে রোধ তত কম হবে, মানে কি বলে বিদ্যুৎ প্রবাহ তত কম হবে। ঠিক আছে, আর বাধা যত কম হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন বহু নির্বাচনী যে প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের একক কি? একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর দেখো পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটা?
উৎস হচ্ছে বিদ্যুৎ কোষ। আচ্ছা, এখন দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে। হুমায়রা পড়ার ঘরে 2টি ফ্যান ও 3টি বাতির সংযোগ দিয়েছে। অন্যদের ঘরে 2টি টিউবলাইট, একটি ফ্যান এবং ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া হয়েছে। হুমায়রার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হবে? তো এখানে সাধারণত 15 অ্যাম্পিয়ার। আচ্ছা, হুমায়রাদের খাবার ঘরে 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে কি হতো? হচ্ছে প্রায় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে। সুইচ অন করা কি হবে? করলে গলে যাবে, ওটা গলে যাবে আর কি। এটা হচ্ছে প্রশ্ন 2 আর 3 অ্যান্সার। এখন সৃজনশীল প্রশ্ন আছে এখানে 2টা। যেমন সৃজনশীল হচ্ছে, হক সাহেব তার অফিস কক্ষে 60 ওয়াটের 2টি বাল্ব শ্রেণীতে যুক্ত করলেন, কিন্তু একটি ফ্যান এবং একটি টেলিভিশন সমান্তরাল যুক্ত করলেন। এখানে 4টা প্রশ্ন আছে, ঠিক আছে? তো এখন প্রথম প্রশ্ন আছে বিদ্যুৎ কাকে বলা হয়? ওই যে তড়িৎ প্রবাহটা, সেটাই বিদ্যুৎ। যখন কোনো পরিমাণের মধ্য দিয়ে ইলেকট্রন এক বিন্দু থেকে আরেক বিন্দুতে প্রবাহিত হয় তখন তাকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়। একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? 5 অ্যাম্পিয়ার ফিউজ এমন একটি বৈদ্যুতিক সুরক্ষা যন্ত্র যা 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ করে না। প্রবাহিত হলে গলে যায়, মানে গলে যে সার্কিটটাকে ব্রেক করে দেয়, তারপর ওই যে যন্ত্রপাতিগুলো সেফ থাকে। হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাথে একটি সমান্তরাল বর্তনী আঁকতে হবে। তো হক সাহেবের অফিস কক্ষে 60 ওয়াটের 2টি বাল্ব, একটি হচ্ছে ফ্যান, একটি টেলিভিশন কি করেছে? সংযুক্ত করা হয়েছে। তো এখানে দেখো কি করা হয়েছে, এইটা এইভাবে সংযুক্ত করা হবে। দেখো এই যে মনে করো এটা ফ্যান, ঠিক আছে, আর এটা হচ্ছে বাল্ব, এই যে 2টা বাল্ব আছে, এটা টেলিভিশন সমান্তরাল যুক্ত করা হয়েছে। সমান্তরাল যুক্ত করলাম, ঠিক আছে, এইভাবে। তারপরে কি আছে দেখো, বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, মানে সমান্তরাল নাকি হচ্ছে শ্রেণী? দেখো সমান্তরাল নাকি শ্রেণী? শ্রেণী বর্তনী একটানা একই পথে চলে আর প্রতিটি শাখায় আলাদা আলাদা প্রবাহ হয়। পুরো সার্কিট বন্ধ হয়ে যায় যদি কোনো যন্ত্রটি নষ্ট হয়। অন্য যন্ত্রগুলো এখানে সমান্তরাল ক্ষেত্রে ঠিক থাকে। ভোল্টেজ বিতরণ সরঞ্জাম ভাগ করে নেয় আর প্রত্যেক যন্ত্রে পূর্ণ ভোল্টেজ পায়। আচ্ছা, ব্যবহারের সুবিধা এখানে কম, এখানে বেশি। তাহলে আমরা বলতে পারি সমান্তরাল যে বর্তনী সেটা বেশি সুবিধাজনক, কারণ এতে যন্ত্র একসাথে চালানো, নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সহজ। এখানে এটা ছিল প্রথম প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন, কাফি সাহেবের বাসায় বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রায়ই ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে। যেমন দেখো, সুইচ অন করার সময় শক লাগা, তারপরে বাল্ব ফিউজ হয়ে যাওয়া ইত্যাদি। এমত অবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি 2টি যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ্য করলেন। তো তিনি বিদ্যুতের কার্যকর ব্যবহারে পরিবারের সদস্যদের আরো কি করতে বললেন? সতর্ক হওয়া বা সচেতন হওয়ার পরামর্শ দিলেন। আচ্ছা, এখানে 4টা প্রশ্ন করা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, রোধ কাকে বলা হয়? রোধ দেখো, রোধ হলো বৈদ্যুতিক বর্তনীর এমন একটি ধর্ম যা বৈদ্যুতিক প্রবাহকে কি করে? বাধা তৈরি করে। মানে তড়িৎ প্রবাহ চলার পথে যে বাধা, ওটাকে বলা হয় রোধ বলা হয়। তো এটা রোধকে এটা না দিলেও হবে। 10 কিলো ওহম বলতে কি বোঝায়? যদি কোনো পরিবাহকে 2 প্রান্তের বিভব পার্থক্য 10 কিলো ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহকের রোধকে 10 কিলোওয়াট বলা হয়। সহজ কথা, এর আগে আমরা এরকম দেখছিলাম। যন্ত্র ত্রুটির সংযোগে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। তো এটা ছিল অ্যামিটার, তারপরটা ছিল ভোল্টমিটার। কিভাবে যুক্ত করতে হবে? দেখো, অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়, দেখছো, তাই এই যে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, আর এটাকে সমান্তরালে যুক্ত করা হয়। একটু আগে আমরা যখন ওই যে চার্ট আকারে পড়েছিলাম তখন তো এটা দেখছিলাম। এরপরে দেখো, বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করতে হবে। তো ব্যক্তিগত জীবনে প্রভাব, বিদ্যুৎ বিল কমে যাবে, হ্যাঁ, সাশ্রয় হবে, যন্ত্রপাতির আয়ু বৃদ্ধি পাবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে, পরিবেশ বান্ধব জীবনযাপন নিশ্চিত হবে। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে। আর জাতীয় জীবনে, জাতীয় বিদ্যুৎ খাতে চাপ কমবে, বিদ্যুৎ সাশ্রয়ে শিল্প খাতে বেশি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, পরিবেশ দূষণ কমবে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়টা শেষ করে ফেললাম। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।